বাংলাদেশ আফগানিস্তান হোক, এইটা থামানোর জন্য যা কিছু করতে হয় ভাই আমি করব। দীপু হত্যাকাণ্ড, প্রথম আলো আগুন, ডেইলি স্টার আগুন, এই সব কিছু যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো কিসের বহিঃপ্রকাশ? কোন তৌহিদি জনতা কোত্থেকে আসলো, কে অর্গানাইজ করলো, কিভাবে করলো? এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না, এবং এই জিনিসগুলো উত্তর যতক্ষণ পর্যন্ত আমরা পাই নাই, ততক্ষণ পর্যন্ত সরকার পরিচালনা সঠিকভাবে করতে পারাটা বা করতে পারার জায়গায় যাওয়াটা আসলে একটা যুদ্ধ বলে ভাই আমি মনে করি। এই জোটে জেএসডি রব যুক্ত হয়েছে। জেএসডি রবের নেতৃত্ব এখন দিচ্ছেন তানিয়া রব, ম্যাডাম তানিয়া রব, তানিয়া ভাবি। যে আফগানিস্তানের কোন সরকারি কোন প্রতিনিধি বাংলাদেশে এসেছেন, কারোর সাথে বৈঠক করেছেন, সেটা কে আমি যদি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, যে অন্য কোন রাষ্ট্রের কেউ যদি এসে এই দেশে যদি এই ধরনের বৈঠক করেন, তাহলে আফগানিস্তানের কেউ যদি এসে বৈঠক করেন তাহলে সমস্যা কোথায়? না, সমস্যাটা কোথায়? মালানাইজার আমি বলি, মালানাইজার আমি আপনাকে বলি, কোন একটা দেশের সাথে যদি তার কূটনীতিক সম্পর্ক থাকে, যেমন তালেবান গভর্নমেন্টের সাথে বর্তমান পৃথিবীতে যত দেশ আছে শুধু কূটনীতিক সম্পর্ক আমি দেখি ভারতের আছে। তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু ইসলামী অর্গানাইজেশন মানে ওআইসি যারা আছে, আরব লীগ যারা আছে, বাংলাদেশ, মালয়েশিয়া, তাদের কেউ তাদের সাথে এরকম কোনো সম্পর্ক নাই। সেই জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছেন তাদের সাথে কিন্তু অফিসিয়াল সম্পর্ক নাই। আমি জনাব মামুনুল হককে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আপনি যে আফগানিস্তান গেছিলেন সেটা কি হয়ে গেছেন, উনি বলছেন যেহেতু সরাসরি সম্পর্ক নাই, উনি লন্ডনে গেছেন, লন্ডন থেকে আরেকটা এনজিওর মাধ্যমে সেখানে গেছেন। এইটা হচ্ছে সমস্যার জায়গা মালানাইজার, আপনি যদি সমস্যাটা না বুঝতে পারেন। সরাসরি সম্পর্ক না থাকলে কি ওনারা বেসরকারি এই দেশে আসতে পারবেন না? সে আসতে পারবেন কিনা সেটা আপনি বলেন। মানে এটা ববি হাদ্দাদের দিকে আপনি প্রশ্নটা দিয়েন না, আপনি বলেন আসছেন, ভালো হয়েছে, আমার সাথেও দেখা হয়েছে, এটা ভালো, সেটা বললেই তো হয় না। আসলে অসুবিধা কোথায়? আমি তো আপনাকে অসুবিধাটা বললাম। স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক নাই তো, স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক নাই তো, আছে শুধু ভারতের সঙ্গে। স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও কেউ আফগানিস্তানের বর্তমান সরকারের সাথে একমাত্র ভারতের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক আছে, পাকিস্তানের সাথে নাই, আমাদের সাথে নাই। না, কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যদি বেসরকারি ভাবে কেউ যদি সফরে আসে, তাহলে সেটা আমাদের দেশের গভর্নমেন্ট তো সেটাকে পারমিট করতো না। তো দেশের গভর্নমেন্ট যেহেতু পারমিট করেছে, তাই সেই কারণে জানে না বলছে, সেটা আমি দেশের গভর্নমেন্ট কি কারণে বলছে জানি না। কিন্তু এটা উনি যে এসেছেন এখানে, উনি আসাটা, উনার কারোর সাথে কথা বলাটা, এটা কি আমাদের দেশের কোনো আইন বিরোধী হয়েছে? বিষয়টি আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে ঠিকই আছে, আপনাদের সঙ্গে কথা বলছে, ছবি তুলছে, আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করছে, এটা আমার কাছে ঠিকই মনে হয়। আমার কাছে কোনো সমস্যা মনে হয় না। সমস্যা ববি হাজ্জাজের কাছে মনে হয়েছে, উনি এইটা একটা প্রশ্ন তুলেছেন। আপনি বললেন যে আসলে সমস্যা কোথায়? ঠিক আছে, আসলে সমস্যা নাই, এটা ইটস ওকে, ইটস ফাইন। আমার কাছে মনে হয় মানে আমাদের দৃষ্টিভঙ্গির বিষয়। আমরা কিছু কিছু দেশকে বা কিছু কিছু অঞ্চলকে আমরা ভিন্নভাবে ডিফাইন করতে চাই। আমরা না তো শুধু, আমরা পাকিস্তান, সৌদি আরব, আমরা না কিন্তু শুধু, আমি কারেকশন করি, আমরা পাকিস্তান, অনেকে করেন না, অনেকে না, কিন্তু কেউ ভারত ছাড়া আফগানিস্তানের সাথে ওরকম আমি জানি না। ববি হাজ্জাজ যেগুলির ব্যাপারে খুব আপডেটেড থাকেন, তিনি হয়তো বলতে পারবেন, কিন্তু আমি মাঝখানে একটু কথা বলে নিই। আমাদের একজন দর্শক, ওনার নাম হিজিবিজি 1947, উনি বলছেন, খালেদ ভাই, ইসলাম নিয়ে আপনার সমস্যা কোথায়? ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ চলবে শরিয়া আইনে। ভাই, আমার ইসলাম নিয়ে কোনো সমস্যা নাই, আমার কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নাই, গণতন্ত্র নিয়ে সমস্যা নাই, ইসলামে শরিয়া নিয়ে কোনো সমস্যা নাই। সেই জন্যই আমি জানতে চাই, আপনারা যদি শরিয়া আইনে দেশ চালান, আপনারা বলেন আপনারা শরিয়া আইনে দেশ চালাবেন। আমি আসলেই বলতেছি যে আমি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। বেশিরভাগ মানুষ যদি আপনারা চান বাংলাদেশ শরিয়া আইনে চলুক, শরিয়া আইনে চলতে পারে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আসলে বেশরিয়তি কোনো কিছু দেখি না। আমি কিন্তু বেশরিয়তি মানে আমি সেই জন্যই মাওলানা ইজারকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি এখন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই মুহূর্তে দেখেন? আমি দেখি না, কিন্তু এটা আমার জ্ঞানের স্বল্পতা হতে পারে। জনাব ববি হাজ্জাজ, আপনার কোথায় সমস্যা? যদি আফগানিস্তান থেকে একজন আসেন, তিনি যদি কারোর সাথে কথা বলেন, এটা মানে এটা আপনার কি সমস্যা? জি, নিশ্চয়ই। প্রথমত, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের রাষ্ট্রের সাথে কি সম্পর্ক, এটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি উল্লেখ করেছেন ইতিমধ্যে। একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানেন এই সফরটার সম্বন্ধে। আফগানিস্তানে উনি নর্মাল একজন সিটিজেন না ভাই, মানে আফগানিস্তানে একজন আলেম এসছেন, মামুনুল হক দেখা করেছেন, মুসা দেখা করেছেন, আমরা দেখা করেছি, ভিন্ন কথা। আলেম আসেননি, কিন্তু একজন স্টেটসম্যান এসেছেন। এবং আফগানিস্তানের ফরেন পলিসি, স্পেশালি অল অফ এশিয়া ফরেন পলিসি যে কন্ট্রোল মানে মেইনটেইন করেন বা কন্ট্রোল করেন,
মেইন চিন্তাবিদ এবং মেইন ডিসিশন মেকার সেই ভদ্রলোক এসেছেন, কিন্তু স্টেট জানে না। তো স্টেট টু স্টেট রিলেশনশিপ কি পার্সন টু স্টেট রিলেশনশিপে পরিণত হবে? এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়, যদি সমস্যা না এটা দেখে কি থাকেন, প্র্যাকটিক্যালি পসিবল? সরকার না জানলে কি না, না, এটা জনবিচারের সাথে আমি No, no. একদম একমত। সরকারের না জানে কি এটা আসা সম্ভব? মানে আমরা গেলেও তো সরকার জানে। Again, সরকার বলেছে। আচ্ছা, দ্বিতীয় জিনিস আসে। না ভাই, আপনি অনেক কিছু মনে করতে পারেন, এগোন, কারোর ফিলিংস হার্ট না করে আমি বলতে চেষ্টা করছি, আমরা সবাই ভিন্ন জিনিস চাই, ভিন্ন জিনিস মনে করি। বাট বাংলাদেশ আফগানিস্তান হোক না ভাই, আমি এটা চাই না। আমি যতদিন রাজনীতি বা যে কোনো কিছুর সাথে জড়িত থাকব, বাংলাদেশ আফগানিস্তান হোক, এইটা থামানোর জন্য যা কিছু করতে হয় ভাই, এটা শুধু মার্কা না, যা কিছু করতে হয় আমি করব। এবং আমি এই জোট সম্বন্ধে একটা কথা বলি, এই যে খালেদ আপনি বললেন যে নারীদের মর্যাদা এন্ড হোয়াট নট, এই জোটে জেএসডি রব যুক্ত হয়েছে। জেএসডি রবের নেতৃত্ব এখন দিচ্ছেন ম্যাডাম তানিয়া ভাবি দিচ্ছেন। উনি একজন নারী। কয়টা মিটিং এ উনাকে দেখেছেন? এবং এই যে জোটটা তৈরি হয়েছে, এগেন আমি মুসার কথা বলছি না, উনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, এগেন, কিন্তু আমি জোট হিসাবে কথা বলছি। এবং এই জোটে এনসিপি আছে, আমার আরেকজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু ববি আজাদ, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি মাঝখানে একটা কথা বলি, যেই কথা উনারা বলতেছেন না, আমি এই জায়গায় মিটিং এ যদি এই যে অন্য অনেকগুলো দল আছে তারা বসবেন না যদি তানিয়া রব যান, কিন্তু তানিয়া রবের দল এই জোটে আছে। সো আপনি যখনই বলবেন যে নারীর প্রতি শ্রদ্ধা বা কেমন বাংলাদেশ দেখতে চান বা কি দেখতে চান, তখন আমার এটা নিয়ে সমস্যা আছে। এগেন আমি মুসার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এক্সট্রিমিস্ট বলে, আমি এটাও ক্ষমা চেয়ে নিচ্ছি। যখনই আপনি ভিড় করবেন অন্য যে কোনো জায়গায়, তখন সেটা আমার কাছে ভাই অ্যাকসেপ্টেবল না। লিবারেল ডেমোক্রেসি থেকে, লিবারেল ডেমোক্রেসিতে আপনি লেফট হন, রাইট হন, সেন্টার হন, কোন অসুবিধা নেই। আমাকে প্রশ্নটা করতে দেন। জি, যেইখানে জনাব মুসা বিন ইজহার এখানে উপস্থিতি আসেন, জামাতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দকে আমরা শুনছি, তারা বলতেছেন না কিন্তু একবারের জন্য তারা এটা আফগানিস্তান বানাবেন। আপনি কেন বলতেছেন যে তারা আফগানিস্তান বানাবেন? আফগানিস্তানের সাথে ওয়ানলি বিকজ তারা আফগানিস্তানের সম্বন্ধে কথা বলছেন, তারা অন্তত আমি ববি আজাদ ভাইয়ের এই কথাটাকে আমি অন্তত ইউরোপিয়ান আমেরিকান বহু লোকের সাথে ওনারা কথা বলেন, তারা তো দেশটা ইউরোপ আমেরিকাও বানাতে চায় না। আপনি আফগানিস্তানের নেতা নিয়ে কথা বললেন, প্লাস যেই নেতার সাথে ছবি এসেছে সেই নেতার বক্তব্য আছে, আমি এই ক্ষেত্রে ববি হাজাদ ভাইকে বলবো যে মুসা ভাইয়ের এই ধরনের বক্তব্য নাই, আমাদের থেকে এই ধরনের বক্তব্য নাই, কিন্তু উনার এই ধরনের বক্তব্য আছে ভাই, যার সাথে বসেছে, যার সাথে ছবি দেখেছে। সেটা উনার জায়গা হইতে পারে, সেটা উনার মনের গহন করে, কিন্তু বাংলাদেশের নেতারা তো এটা বলতেছে। দেখেন ইসলামী আন্দোলন পরিষ্কার করে বলেছে, দেখেন ভাই, ইসলামী আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার করে বলেছে যে শরিয়া খিলাফতের স্টেট হবে যদি ওনারা নির্বাচন জেতে। যার কথা বলছি বাংলাদেশ খিলাফত মজলিস, তারা পরিষ্কার করে বলেছে যে আপনার শরিয়া আইন খিলাফতের দেশ হবে তারা যদি নির্বাচনে জয় হয়। জামাত ইসলাম এটা বলে নাই, আমার ভাইয়ের দল ইসলাম এটা বলে নাই, অনেকগুলো দল আমার একটা ভয় আছে লিবারেল ডেমোক্রেসি থেকে যাওয়া, এটা আমার ভয় আমি ব্যক্ত করছি। মানে কাউকে কারোর বিরুদ্ধে কথা বলছেন কিছু না, আমার ভয় আমি ব্যক্ত করছি। একটু মুসা বিন ইজহারকে কথা বলতে দেন। ববি ভাই বেশ একটা কথা বলেছেন, যেমন বলেছেন যে লাস্ট যে কথাটা বললেন যে বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষমতায় গেলে তারা ইসলামিক স্টেট কায়েম করবে, শরিয়া আইন চালু করবে, এবং ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে তারা ইসলামিক স্টেট কায়েম করবে, শরিয়া আইন কায়েম করবে। এই বিষয়গুলো এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমঝোতার যে জোট, এই জোটকে কেন্দ্র করে কিন্তু এই বক্তব্যগুলি ওনারা দেন নাই। ইসলামী আন্দোলন বা বাংলাদেশ খেলাফত মজলিস যারা সম্পূর্ণ ইসলামিক রাজনীতি চর্চা করেন, আমরা সহ, আমরা যদি এই দেশে জনগণকে আমরা যদি দাওয়ার মাধ্যমে আমাদের যে রাজনীতি, আমরা সেই রাজনীতির মাধ্যমে যদি আমরা জনগণকে সেদিকে আনতে পারি এবং জনগণ যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করে, তাহলে তখন আমরা ইসলামী আইন কায়েম করব, শরিয়া আইন কায়েম করব জনগণের সেন্টিমেন্ট নিয়ে, এবং সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি নির্লজ্জভাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমার ভাই বললেন যে আফগানিস্তানের ব্যাপারে, আমি একটু শেষ করে নিই। আফগানিস্তানের ব্যাপারে আমার মনে হয় ওনাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মনোনীত, যেটা জামাত ইসলামের সহযোগী সংগঠন বলে আমরা জানি, তাদের পক্ষ থেকে যারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি লিড করেছেন, আমরা গত এক সপ্তাহে তাদেরকে কোনো একটা সংস্থা জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শুনেছি প্রকাশ্যে।
তারা এটা গোপনও করেন নাই। আরেকজনকে দেখছি উনি ছাপা হওয়া পদত্যাগপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আপনি এই শিক্ষকতার সময় আপনি এই করেছেন, এখন এই পদত্যাগপত্র সাইন করেন, আপনি ক্লাস করতে হলে আমাকে জিজ্ঞেস করে করবেন। এগুলি আমাদের কাছে এক্সট্রিমিজম মনে হয়। আমাদের কাছে কোনগুলি এক্সট্রিমিজম মনে হয় সেগুলো আমি আবার বলি, যে যখন কোনো নারী নেতৃত্বের প্রতি কটাক্ষ করে, তাকে অসম্মান করে, নেতৃত্ব বা সাধারণ মানুষের প্রতি যখন কোনো কথা বলা হয়, তখন আমরা এটাগুলিকে এক্সট্রিমিজম মনে করি। আমি কিন্তু মনে করি, আবার বলি, আমি কিন্তু মনে করি জামাত ইসলামী সহ আপনারা জোটরা এইটার সাথে নাই, যারা আছেন তারা আলাদা। কিন্তু আবার যখন দেখি ইসলামী ছাত্র শিবিরের ওই দুইজন আছে, আবার আমরা যখন দেখি যে জামাত ইসলামীর কেউ কেউ এরকম করে কথা বলেন, এত চিৎকার করে টকশোতে কথা বলেন, আপনাদের কথা বলতে এসে আমি 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 ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হয় যে বাপরে বাপরে, মানে টেলিভিশন দিয়েই একটা, তো এইটা সম্পর্কে আপনি একটু বলবেন কিনা? সরি, আমি একটু লম্বা বলে ফেললাম। অবশ্যই। আসলে বিষয়টা যদি দায়িত্বশীল জায়গা থেকে আপনি যে কথাগুলি বললেন, এই কথাগুলি যদি দায়িত্বশীল জায়গা থেকে এসে থাকে, তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারি বা সেটাকে আমরা ধরতে পারি। কিন্তু ছাত্র সংগঠনের কোন নেতা কি বললো না বললো সেটাকে দিয়ে যদি আপনি পুরা জোটটাকে মাপেন, একটা পুরো দলকে যদি মাপেন, তাহলে তো সেটা সেই দলের সাথে না, ওর বা সেই জোটের সাথে অন্যায় করা হয় হবে। নাই তো, ও তো আরো আরামেই আছে। ওকে তো আর কয়দিন পরে প্রমোশন দিয়া সেটা সুরে বানাবে। আপনি যার কথা বলছেন সেটা ছাত্র শিবিরের বিষয়। জি, ছাত্র শিবির তো আর আমাদের জোটের অংশীদার না বা এই জোটের অংশ না। সুতরাং আমি মনে করি, আর এক্সট্রিমিজম এই শব্দটা আসলে আপনি যেভাবে বললেন যে সাধারণ মানুষ যেটা সেটাকে যেভাবে নেয়, এটা কিন্তু ভালো অর্থে নেয় না। সুতরাং আমি মনে করি যে এই ধরনের শব্দগুলো পরিহার করা দরকার। মানে আল্লাহরে ভয় পায় না, এখন জামাতে ইসলামের ভয় পাবে না। জামাত ইসলামকে কেন ভয় পাবে? কারণ জামাত ইসলাম এখন প্রেসিডেন্ট, কারণ জামাত ইসলাম এখন প্রেসিডেন্ট, জামাত ইসলাম এখন প্রধানমন্ত্রী না, নেজাম ইসলামী এখন প্রধানমন্ত্রী, এজন্য নেজাম আল্লাহরই ভয় পায় না, নেজাম ইসলামের ভয় পাবে। মানুষের ভিতরে সেই ভাবার কারণ কি তৈরি করতে হবে, মানুষের ভিতরে সেই বোধটা আমাদের তৈরি করতে হবে। আমরা সেটা নিয়েই আমরা কাজ করছি। এইটার জন্য আপনার দাওয়াতের মাধ্যমে আমাদের সেই বোধটা আমাদের তৈরি করতে হবে, যাতে করে মানুষ সেই শরীয়ত সেই স্পিরিটটাকে মানুষ একদম রুট লেভেল পর্যন্ত ধারণ করে। এইটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা কতটা জরুরি? অবশ্যই জরুরি। এটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেই তো এটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। আমার প্রশ্ন কিন্তু সরল। যেমন ধরেন আল্লাহ কোরআনে শুকর খাওয়া হারাম বলছেন, এই শুকর খাওয়া হারাম দেখার জন্য কিন্তু পুলিশের দরকার নাই। আমরা শুকরকেও আমাদেরকে ভুলে খাওয়ায় ফেলে, গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলি। কোন একটা জায়গায় শুকর আছে দেখে 3 দিন আপেল খেয়ে থাকি, কথার কথা বলতেছি, প্র্যাকটিসিং মুসলমানরা। ওইটার জন্য কিন্তু পুলিশ দরকার নাই। তো আল্লাহ যখন কইলো চুরি করা হারাম, আল্লাহ যখন কইলো ঘুষ খাওয়া খারাপ, আল্লাহ যখন কইলো সুদ খাওয়া হারাম, তখন এটার জন্য পুলিশ লাগবে কেন? এইটা ইমপ্লিমেন্টেশন করতে রাষ্ট্রীয় আইন কেন লাগবে? এইটা ইমপ্লিমেন্টেশন করতে আমার বই কেন যথেষ্ট না? আপনি কি এইটা আমাকে একটু বলবেন? মানে আমার শুকর খাওয়া হারাম, এইটা তো আপনি আমার পুলিশ দিয়ে দেখেন না, তো আমাকে দেখেন। আপনি তো এই বোধটা জনগণকে দিতে পারেন নাই, এই শিক্ষাটা জনগণকে দিতে পারেন নাই। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো আপনি যেই চেতনার কথা বলতেছেন, সেই চেতনা তো আমাদের শিক্ষা ব্যবস্থা ধারণ করে না। এই জন্যই তো ক্ষমতায় যাওয়া দরকার, যে শিক্ষা ব্যবস্থার সংস্কার, জনগণের যে ব্যাপক শিক্ষা ব্যবস্থা দেখাতে পারবেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে চুরি, দুর্নীতি, ভাইয়ের বাচ্চার সম্পত্তি, এতিমের সম্পত্তি, আমানতের খেয়ানত করার কথা বলা হয়েছে একটি শিক্ষায়? না, বলা হয় নাই, কিন্তু ইসলাম বা কোরআন যেভাবে সুন্দর করে উপস্থাপন করেছে, বা মানুষের ভিতরে ইসলামী শিক্ষার মাধ্যমে এই চেতনাটা, নৈতিকতাটা যেভাবে ভালোভাবে প্রসারিত হয়, সেটা তো অন্য শিক্ষা ব্যবস্থায় হয় না। এটা শুধু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আসলেই এটা ও শিখবে। ওরে এতবার করে বলা হয়েছে, এত অ্যাপ আছে, এত ও আর এটা শিখতেছে না। আপনি যেমন আপনি কোরআনের কথা বললেন, যে কোরআনের মধ্যে এইসব বিষয়গুলো আছে, এটা আমরা কোরআনে আছে কিন্তু আমরা ধারণ করি না কেন? কোরআনে এই বিষয়গুলো আছে, এটা কয়জন জানে? কয়জন কোরআন জানে? না, আমি জানি, আমি এটা মাওলানা ইজার, আমি আপনাকে এনশিওর করতেছি বাংলাদেশের সব মানুষ জানে যে ইসলামে চুরি করা মহাপাপ, ইসলামে ঘুষ খাওয়া মহাপাপ, বাংলাদেশের সব লোক জানে। এটা তো আপনি একটা জেনারেল কথা বললেন। না, আপনি একটা লোক যদি না জানে, আমি চ্যালেঞ্জ করলাম, একটা লোক যদি না জানে যে ইসলামে বোধহয় চুরি করা মহাপাপ না, একটা লোক যদি এটা জানে যে ইসলামে বোধহয় চুরি করতে এনকারেজ করা হয়েছে, না একটা খারাপ কাজ করতে এনকারেজ করেছে, সব মানুষ জানে, বলেছে, সব মানুষ জানে, সব ধর্ম না, ইসলামে পার্টিকুলারলি বলা হয়েছে, এটা বাংলাদেশের সব মানুষ জানে। না, শুধু একটা আপনি তো একটা বিষয়, শুধু একটা বিষয়কে বলতেছেন বা কোনো একটা বিষয় বলছেন। সামগ্রিকভাবে এই মূল্যবোধটা তৈরি করার জন্য, জনগণের ভিতরে এই মূল্যবোধটা তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থাটাও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সব কারণে শিক্ষা ব্যবস্থা সহ আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে মানুষের ভিতরে যে ন্যায়বোধ তৈরি করা, ইনসাফের যে চেতনা, এটাকে তৈরি করার জন্য
ইসলামী শিক্ষা এবং বা সরকার আচ্ছা, সরকারে আমরা গিয়ে যেহেতু ইসলাম আমরা যেহেতু মাওলানা আজহারকে অনেকক্ষণ শুনলাম,